হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। গুড। তাহলে আমি আসসালামু শুরু আলাইকুম করি। স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা যে এই পর্যন্ত ওই যে কনসলিডেশনের বেসিক পড়লাম, তারপর গ্রুপ স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন পড়লাম, কনসলিডেটেড ব্যালেন্স শিট, তারপর কি করলাম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তাই না? গ্রুপের। তো আপনারা কি আইসিএম এর এই আগের কোয়েশ্চেন গুলা দেখছেন? হ্যাঁ, এই কোর্সের যে প্রিভিয়াস কোয়েশ্চেন কেউ দেখছেন কিনা? দেখেন নাই না? আচ্ছা, আমি ওই দিন দেখলাম। তো আমি দেখলাম যে এই যে আমরা যে গ্রুপের ফিনান্সিয়াল পজিশনের অঙ্কগুলা করছি না, হ্যাঁ, ওই যে 5টা এন্ট্রি, একটা হচ্ছে গুডউইল ক্যালকুলেশন করা, তারপর মাইনরিটি ইন্টারেস্ট, তারপর রিটেইন আর্নিং, তারপর হচ্ছে ইন্ট্রা গ্রুপ ট্রানজেকশন, তারপর হচ্ছে কি আনরিয়ালাইজ প্রফিট, তারপর হচ্ছে নন কারেন্ট অ্যাসেট ট্রান্সফার। এই 6টাই মোটামুটি গ্রুপের ফিনান্সিয়াল পজিশনে করছিলাম, তাই না? আমি দেখলাম কোয়েশ্চেন গুলা এত বেশি আসে না। হ্যাঁ, তার মানে আমরা যতটুকু করছি এটা একদম গুড এনাফ। হ্যাঁ, আর এরপর আমাদের এই ইয়েগুলা শেষ হয়ে যাওয়ার পরে, মানে থিওরি ক্লাসগুলা শেষ হয়ে যাওয়ার পরে, মানে থিওরি ক্লাস না তো এটাকে কি বলবো, এই যে প্রেজেন্টেশন তৈরি করে পড়ানোর পরে আমরা কোয়েশ্চেন গুলা তখন করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের এই সিলেবাসে ট্যাক্সেশন একটা আলাদা এই কোর্স আছে না, ট্যাক্সেশন? জি স্যার, প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন। জি স্যার। ওইটা কোন লেভেলে আছে? আপনার এই কারেন্ট লেভেলে আছে? ম্যানেজমেন্ট লেভেলে আছে মেবি। R2 স্যার, R2 ম্যানেজমেন্ট লেভেল স্যার। মানে এইটার কি পরের লেভেলটাই? জি স্যার, ও R2। আচ্ছা আচ্ছা। তো আমি অবশ্য দেখলাম যে ট্যাক্স এর ক্ষেত্রে তো ওইখান থেকে কিছু প্রশ্ন আসে, বুঝছেন? এই জি স্যার, পার্সোনাল ট্যাক্স স্যার, ইনকাম ট্যাক্স এর। না, যেমন আমাদের ম্যানুয়ালটাই তো আছে যে ওই যে ইন্টারন্যাশনাল ট্যাক্স সম্বন্ধে আমি যে স্লাইড গুলো দিছি, কিন্তু ওই কোয়েশ্চেনে কিন্তু দেখলাম যে না, এই ট্যাক্সেশনের বাইরেও আমাদের ওই অর্ডিন্যান্স থেকেই বেশি আলোচনা আসে, ঠিক আছে? তো এটাই আর কি। এই ক্ষেত্রে অবশ্য আমি বলবো আপনাদের ওই যে এমসিসিরই তো মনে হয় মেট্রোপলিটন চেম্বার্স এর একটা ট্যাক্স চেঞ্জের বিভিন্ন ম্যানুয়াল আছে না, দেখছেন কিনা? এমসিসি ম্যানুয়াল বলে, মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স এর। ওইটা একটু দেখতে পারেন আর কি। আমি দেখলাম যে 19 ইত্যাদি বিভিন্ন চেঞ্জ গুলা কি কি সেটা এখানে আসে, যদিও আমাদের অবশ্য কোর্সে দেখলাম যে আছে হচ্ছে ইন্টারন্যাশনাল কিছু কথাবার্তা আর কি বইয়ের মধ্যে। হ্যাঁ, তো যাই হোক, আমরা আজকে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ অ্যাকাউন্ট অ্যাসোসিয়েটস। আমরা গত 2টা ক্লাসে করছি হচ্ছে গ্রুপ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এটার মধ্যে করছি গ্রুপের কনসলিডেটেড ব্যালেন্স শিট, আর একটা করছি গ্রুপের প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। তো ওই 2টা মূলত কোনটার উপর, যখন আমরা দেখছি 50% এর বেশি শেয়ার হোল্ড করে, তার মানে যখন একজন অ্যাকোয়ার থাকে এবং আরেকজনকে অ্যাকুইজিশন করে, এবং যখন কন্ট্রোলটা নিয়ে নেয়। কিন্তু এইখানে আমরা দেখব লেস দেন 10-20% অথবা লেস দেন 20% শেয়ার যখন কন্ট্রোল করে, তখন আমরা কিভাবে হিসাব করব। আপনারা মনে আছে নিশ্চয়ই, যখন আমরা কনসলিডেশন করছি গ্রুপ অ্যাকাউন্টে, তখন আমরা এটাকে সিঙ্গেল এন্টিটি হিসেবে
চিন্তা করছি এবং আমরা অ্যাডজাস্টমেন্ট গুলা দিছি কি লাইন টু লাইন, প্রত্যেকটা লাইনের অ্যাডজাস্টমেন্ট দিছি। লাইন টু লাইন মানে হচ্ছে যেমন দুইজনেরই প্রপার্টি আছে ওইটা আমরা যোগ করছি, দুইজনেরই ক্যাশ আছে ওইটা আমরা যোগ করছি, রিসিভেবল দুইজনেরটাই যোগ করছি, ইন্টার গ্রুপ রিসিভেবল বিয়োগ করছি, আলাদাভাবে গুডউইল ক্যালকুলেট করছি। কিন্তু অ্যাসোসিয়েটের ব্যাপারটা একটু ডিফারেন্ট, আজকে আমরা অ্যাসোসিয়েটটা দেখব। সো প্রথমেই যদি আসি আমরা অ্যাসোসিয়েট কি, অ্যাসোসিয়েট হচ্ছে যেখানে প্যারেন্ট সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স করে, এখানে আপনার কন্ট্রোল করে না কিন্তু কি করে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স করে। এখন সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স করে এটার মানে কি? সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স করে এটার মানে হচ্ছে মিনিমাম 20% শেয়ার যখন আপনি হোল্ড করবেন তখন আমরা ওইটাকে বলবো আপনি সিগনিফিকেন্ট শেয়ার কি করেন 20% অর মোর যখন ভোটিং রাইট আপনার প্যারেন্টের হাতে থাকে তখন আমরা বলবো যে তার মানে এইখানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে। এখন গ্রুপের ক্ষেত্রে আমরা কি দেখছি প্যারেন্ট আর সাবসিডিয়ারি থাকে। সো গ্রুপে অ্যাসোসিয়েট কিন্তু আলাদা ইনভেস্টমেন্ট হিসেবে শো করা থাকে, সে কিন্তু কোনো ভাবেই গ্রুপের পার্ট হয়ে যায় না। তাহলে an investment in associate should be accounted for in consolidated financial statement using equity method of accounting। আমরা equity মেথডটা কি এখানে আমরা দেখব। দেখেন in the previous chapter we have seen that where a parent entity control the another entity that is holding 50% or more of ordinary share capital। 50% or more of ordinary share capital মানে কি? মানে হচ্ছে ওই যেটার কথা বললাম আমরা সাবসিডিয়ারি এবং ইট ইজ, আচ্ছা আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি। আর একটু বড় করব কি? স্যার আরেকটু বড় করলে স্যার ভালো হতো স্যার। এরপর আরেকটু বড় করলে তো জি আমি স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে না? তাহলে একটা কোশ্চেন ছিল। জি স্যার ঠিক আছে স্যার। বলেন। স্যার আমি আজকে জয়েন করেছি স্যার। স্যার আমরা কি আগে কোনো ম্যাথ করেছি স্যার নাকি আমরা শুধু থিওরি গুলো দেখছি স্যার? না, আমরা চ্যাপ্টার ওয়াইজ শেষ করতেছি এবং যখন যে চ্যাপ্টার করতেছি ওইটার সাথে ছোট ছোট কিছু ছোট বড় মিলাই আর কি ম্যাথ করতেছি। তবে এই পার্টিকুলার পোরশনটাই যেহেতু প্রায় 30-40 মার্কের আসে এইটার জন্য আমরা একটু বড়ভাবে আরো ম্যাথ করব। কিন্তু এই চ্যাপ্টারটার সাথেও যেমন 3টা ম্যাথ আছে ওই 3টা ম্যাথ আমরা করব। মানে শুধু থিওরি পড়তেছি না, যখন যে চ্যাপ্টার ওয়াইজ দেখাচ্ছি যখন যে চ্যাপ্টারের আমরা থিওরি পড়তেছি ওই চ্যাপ্টারের রেলিভেন্ট যে ম্যাথ ওই ম্যাথ গুলাও আমরা করতেছি। তবে আপনি যদি বলেন যে ওই একটা চ্যাপ্টার থেকে 10টা ম্যাথ করতেছি কিনা, না ওইটা এখনো শুরু করিনি স্যার। আমরা যে পিপিটি গুলো দিয়েছেন স্যার, স্যার আমি তো আজকে জয়েন করেছি স্যার, আমি আগের গুলো স্যার কিভাবে পাবো স্যার ম্যাটেরিয়াল গুলো আপনি যেগুলো শেয়ার করেছেন স্যার বা আদৌ কি শেয়ার করেছেন স্যার? প্রথম হইলো আদৌ শেয়ার করছি কিনা, হ্যাঁ শেয়ার করছি। দ্বিতীয়ত হইলো আমার এখানে একজন সিআর আছে, অনেক না এখানে সিআর কে অনেক। জি স্যার। ওই যে অনেকের সাথে আপনি যোগাযোগ করেন, অনেক আপনাকে এটা বলতে পারবে হ্যাঁ কিভাবে পেতে পারেন বা কি বিষয় আসলে। সিএমএস স্পেসেও আপলোড করা আছে, অনেককে মেইল করা আছে, প্লাস আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানেও আপলোড করা আছে। স্যার আমি তাহলে আমার নাম্বারটা একটু মেসেজে দিয়ে রেখে আমাকে একটু অ্যাড করে দিতে বললে স্যার খুব ভালো হতো স্যার। করেন, ওই অনেকের সাথে যোগাযোগ করেন, অনেক ক্লাসে আছে মনে হয়।
থ্যাংক ইউ স্যার। আপনি এতদিন পর মানে কোথা থেকে আসলেন? মানে স্যার এতদিন স্যার হচ্ছে যে আমার পরীক্ষা চলতেছিল তো ইউনিভার্সিটিতে, আমার হচ্ছে যে স্যার গত সেশনে পরীক্ষা দেওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে আমি পরীক্ষাটা দিতে পারিনি করোনার জন্য স্যার, সেজন্য স্যার একটু দেরি হয়ে গেছে স্যার। ঠিক কোন ইউনিভার্সিটিতে? স্যার কুমিল্লা ইউনিভার্সিটিতে। কুমিল্লা ইউনিভার্সিটিতে তো অনেক স্টুডেন্ট দেখলাম আমাদের এখানে আছে। আপনি কুমিল্লা ইউনিভার্সিটি কি পড়েন? জি স্যার। মাস্টার্স? স্যার আমি না স্যার বিবিএ করছি স্যার, 3rd ইয়ার। আচ্ছা 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 আচ্ছা। ম্যানেজমেন্ট? জি স্যার, একটু দেরি হয়ে গেল ওকে স্যার জয়েন করতে। আপনাদের এখানে মাকসুদ স্যার আছে না? জি স্যার, মাকসুদুল করিম স্যার আছে স্যার। In the previous chapter, sorry আপনাদের সবার একটু সময় নষ্ট করলাম. In the previous year we have seen that where a parent entity control another entity normally holding more than 50% of share, it is said subsidiary. The result of the parent subsidiary consolidated in a group account as if সেটা কি একটা single entity. However, investment can take a number of different forms. An investing entity may obtain sufficient share such that investment has significant importance to it without achieving the control. This type of investment যখন কন্ট্রোল থাকে তখন তো আমরা IFRS 3 দিয়ে করছি, আর এখানে যখন উইদাউট অ্যাচিভিং কন্ট্রোল দিয়ে করব তখন this type of investment is referred as associate and is deal with BAS 28, investment in associate. এখন আমরা এই অ্যাসোসিয়েটের বিষয়টা নিয়ে আরো আলোচনা করব। সো অ্যাসোসিয়েট কাকে বলে? An entity including an incorporated entity such as partnership over which investor has significant influence and neither a subsidiary or not interest in a joint venture. তার মানে যে এটার মধ্যে আপনার কন্ট্রোল আছে কিন্তু এটা জয়েন্ট ভেঞ্চার না, আবার এটার উপর আপনার কোনো সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্সও নাই। এখন সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স মানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স হলো দ্য পাওয়ার টু পার্টিসিপেট ইন ফিনান্সিয়াল এন্ড অপারেটিং পলিসি ডিসিশন অফ দ্য ইনভেস্টি বাট ইজ নট কন্ট্রোল অর জয়েন্ট কন্ট্রোল ওভার দ্য পলিসিস। তার মানে এখানে কি হচ্ছে? পার্টিসিপেট in the financial and operating policy of the investee, but এখানে কোনো কন্ট্রোল অথবা জয়েন্ট কন্ট্রোল নাই। Significant influence can be determined by holding of voting right. আচ্ছা, বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 28 states that if an investor hold 20% or more of the voting power of the investee, it is presumed that investor has significant influence. Therefore, associate status will be presumed unless it is demonstrated otherwise. তার মানে আমাদের BS 28 অনুযায়ী কি 20% or more শেয়ার যদি আমরা হোল্ড করি তাহলে আমরা ধরে নেব এটার সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে। If an investor hold less than 20% of the voting power of the investee, it is presumed that investor do not have significant influence. Therefore, it is not associate status unless demonstrated otherwise. BAS 28 also state significant influence can be shown by one or more of the following. কি কি হতে পারে? যেমন আপনার বোর্ড অফ ডিরেক্টরসে আপনার রিপ্রেজেন্টেশন আছে, সো আমরা ধরে নিতে পারি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে। অথবা আমরা পলিসি মেকিং যে ডিসিশন গুলা হয় ওই ডিসিশন গুলা আপনি ইনফ্লুয়েন্স করেন। অথবা ইনভেস্টর এবং ইনভেস্টি এই দুইজনের মধ্যে ম্যাটেরিয়াল ট্রানজেকশন আছে। অথবা ইন্টারচেঞ্জ অফ ম্যানেজারিয়াল পার্সোনাল, দুইটা
কোম্পানির মধ্যে ম্যানেজেরিয়াল পার্সোনেলের কি হয়, ইন্টারচেঞ্জ করে, অথবা প্রভিশন অফ এসেনশিয়াল টেকনিক্যাল ইনফরমেশন, আপনার একজন আরেকজনকে ইম্পর্টেন্ট মানে এসেনশিয়াল টেকনিক্যাল ইনফরমেশন প্রোভাইড করে। এখন রিলেশনশিপ উইথ আ গ্রুপ যদি আমরা দেখি, দেখেন এই যে এখানে এস, পি হচ্ছে কে, প্যারেন্ট, এ হচ্ছে সাবসিডিয়ারি। প্যারেন্ট সাবসিডিয়ারির কত পার্সেন্ট শেয়ার নিচ্ছে, 80% শেয়ার। আর প্যারেন্ট অ্যাসোসিয়েটের কত পার্সেন্ট শেয়ার কন্ট্রোল করতেছে, 40% শেয়ার। So an associate is not a part of group, as group comprise the parent and its subsidiaries only. এই রাউন্ডটার ভিতরে যারা আছে প্যারেন্ট সাবসিডিয়ারি এরা হচ্ছে গ্রুপ। In term of financial accounting syllabus, the group investment in the associate is always held by the parent company, not a subsidiary. এখন the balance sheet of investing company shows the investment in the association in non-current investment, usually at cost. The investing company's income statement shows dividend income received or receivable from the associate as income from associate. তাহলে এখানে দুইটা পার্টে মানে আমাদের অ্যাসেট পার্টে কি হবে, ইনভেস্টমেন্টটা চলে যাবে নন কারেন্ট অ্যাসেট হিসেবে, আর আমাদের ইকুইটি পার্টে ডিভিডেন্ড রিসিভ বা রিসিভেবলটা ইনকাম ফ্রম অ্যাসোসিয়েট হিসেবে যোগ হবে। তাহলে অ্যাকাউন্টিং ইকুয়েশনের দুইটা পার্টেই এতে এটার ইমপ্যাক্ট করবে। The question is whether this provides the shareholder of the parent company with sufficient information. It could be argued that to reflect fairly the nature of investors' interest where it is in a position to exercise significant influence, group interest in net asset and result of associate should be reflected. This is achieved by equity method of accounting. এখন treatment in the consolidated financial statement. An investment is an associate should be accounted for in the consolidated financial statement using equity method of accounting. This method reflects the substance of relationship between entity rather than legal form. The group share associates profit, asset and liability are included in the consolidated financial statement rather than cost of investment and dividend income received. এখন বেসিক প্রিন্সিপাল গুলা যদি আমরা দেখি, ইন্টারেস্ট in the associate is presented in a single line under non-current asset described in investment in associate. এর আগে যখন আমরা consolidated balance sheet করছি তখন প্রত্যেকটা লাইন আইটেম ওয়াইজ আমরা ক্যালকুলেট করছি এবং ওই যে জায়গায় আমাদের কি বলে ইফেক্ট দেওয়ার আমরা দিছি, কিন্তু এখানে অ্যাসোসিয়েটটা একটা সিঙ্গেল লাইন থাকবে, সেটা বলা থাকবে কি ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। এটা ইনিশিয়ালি রিকগনাইজ করব আমরা কস্টে, মানে যত ইনভেস্ট করলাম এইটার সাথে আমরা যোগ করব কি চেঞ্জ ইন দ্য প্যারেন্ট শেয়ার অফ নেট অ্যাসেট। আচ্ছা, ইন দ্য গ্রুপ রিজার্ভ parent share of associate post-acquisition reserve are included. The asset and liability of the associate are not included
in the line by line basis, যেটা আমরা ওই গ্রুপের কনসোলিডেট ব্যালেন্স শিটে করছি। যেমন এখানে ধরেন একটা অ্যাসোসিয়েটের দেয়া আছে, যেটা কিভাবে আমরা ক্যালকুলেট করব ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। ধরেন আমরা 4000 টাকায় ইনভেস্ট করছি, সো এটা প্রথমে থাকবে। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট আছে ধরেন 4000 টাকা, আর আমরা করছিলাম 30%, তাহলে 4000-এর 30% দিব। আর ইম্পেয়ারমেন্ট লস যেটা থাকবে ওইটা আমরা বিয়োগ করব। এখন আসেন ইম্পেয়ারমেন্ট লস। At the date of acquisition, investment in associate is recognized at cost. This represents parent's share of fair value of net asset acquired plus goodwill arising from acquisition. The goodwill is not separately calculated or disclosed, but instead included as part of carrying amount in the investment. This presentation aims to avoid giving misleading impression that investor has acquired a goodwill through control over its share of associates' individual asset, liability, and contingent liability. It has only gained significant influence over the affair of the associate. So no goodwill is calculated at the date of investment made. As a result, impairment tests are performed in relation to investment as a whole. If the investment has suffered from impairment, it is written down to its recoverable amount. If there is a discount on purchase of the investment, that is, cost is less than fair value of net asset, it must be recognized in profit and loss account. আচ্ছা, এইখানে যেটা বলতে যাচ্ছে যে এমন যদি হয় আমরা কি করব, এই যে ইম্পেয়ারমেন্টের বিষয়টা, এইখানেও একটা গুডউইলের মতো ব্যাপার ঘটতে পারে, কিন্তু এখানে কোনো ধরনের গুডউইল আমরা আসলে কি করি না, রিকগনাইজ করি না, যেহেতু আমাদের এখানে কোনো কন্ট্রোল আসে না, শুধুমাত্র সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স আছে। সো এখানে কোনো গুডউইল ক্যালকুলেট করা হয় না at the date investment made, কিন্তু ইম্পেয়ারমেন্ট টেস্ট করা হয়। ধরেন যেই ভ্যালুতে আমরা মানে যেই কি বলবো আমরা ইনভেস্ট করলাম ওইটার যদি ভ্যালু কমে যায় তাহলে আমরা ইম্পেয়ারমেন্ট রাইট ডাউন করব। আর কখনো যদি ডিসকাউন্টে হয় সেই ক্ষেত্রে আমরা এর আগে হচ্ছে গেইন or bargain price বা ডিসকাউন্ট অন অ্যাকুইজিশন এই শব্দগুলো ইউজ করছিলাম। এইখানে আমরা কি করব, এইখানে আমরা ডিরেক্টলি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এটাকে চার্জ করে দিব। এখন আমরা যদি একটা অঙ্ক দেখি, অঙ্কটা স্যার একটা কোশ্চেন ছিল, করবো স্যার? করেন স্যার আমাদের এই সাবজেক্টে মানে ট্যাক্সের উপরে কিছু কোশ্চেন থাকে, তারপর হচ্ছে যে স্যার অন্যান্য যে ম্যাথ রিলেটেড যে ব্যাপারগুলা বিভিন্ন ম্যাথগুলো থাকে, যেমন আমি দেখেছি স্যার ইনকাম ফ্রম হাউস বা ইনকাম ফ্রম স্যালারি। স্যার এই ম্যাথগুলো আমরা কোথা থেকে স্যার প্র্যাকটিস করবো বা থিওরির জন্য কোনটা ভালো হবে? আপনি যে বইটা রেকমেন্ড করছেন এখন এমসিসি, ওইটা ভালো হবে স্যার? আসলে না, ওই ট্যাক্সের ওই বিষয়গুলো আমি এই জন্যই মানে কি বলবো, আমি আসলে ওই এই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম যে ট্যাক্সটা আসলে কোন লেভেলে আছে। হ্যাঁ, তা আমি মাত্র 3-4টা কোশ্চেন দেখছিলাম, তো আমি দেখলাম যে 19A নিয়ে বেশ কিছু কোশ্চেন আসছে। তো এমসিসি ম্যানুয়াল আসলে যেটা করে ওইটার মধ্যে ওই মেট্রোপলিটন চেম্বার এন্ড কমার্স ওই যে ট্যাক্সে যে চেঞ্জ গুলো আসছে না, ওইটা একসাথে পাবলিশ করে আর কি। চেঞ্জ গুলো যেমন সেকশন 52-তে কি চেঞ্জ আসলো, সেকশন 19-এ কি চেঞ্জ আসলো, এইগুলা ওইটার মধ্যে থাকে।
আর এখন আপনি তো বলতেছেন হাউস প্রপার্টির কথা, তো সেই ক্ষেত্রে তো আসলে আপনি কি মানে ট্যাক্সের বই পড়া উচিত। হ্যাঁ স্যার, এই F1 এর জন্য স্যার কোন বইটা ভালো হবে স্যার, মানে বেসিক ক্লিয়ার করার জন্য স্যার? না, এটা তো আমি বলবো যে এই এই কোর্সের জন্য তো যে ম্যানুয়ালটা আছে ওই ম্যানুয়ালটাই আপনি পড়বেন, কিন্তু আমি ম্যানুয়ালটার বাইরে সি এর বইটা পড়াইতেছি এই কারণে যে আমার কাছে সিমার ওই ম্যানুয়ালের চেয়ে সি এর বইটা অনেক বেশি কমপ্লিট এবং অনেক বেশি এরিয়া কভার করছে, বিশেষ করে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং পার্টটার জন্য আমি নিজে সবসময় সি এর বইটা প্রেফার করি। কথা বলছি সিমার বইয়ের চেয়ে। হ্যাঁ, যেমন আপনি এই জন্যই আমি ওই সময় কথাটা শুরু করছিলাম যে আমি দেখছি কোয়েশ্চেন গুলাই যে আমরা যেগুলা কভার করতেছি এগুলার চেয়ে মানে ধরেন আমাদের কোয়েশ্চেনটা আরেকটু ইজি হয়, হ্যাঁ, কমপ্লেক্স হয় না, কারণ এটার মধ্যেও আরো কমপ্লেক্স জিনিসপত্র থাকতে পারে। যেমন কি বলবো, যেমন ধরেন এর আগে কনসলিডেশনে আমরা কিন্তু করছি কি শেয়ার ক্যাশে কিনে নিছে, ক্যাশে বিক্রি করতেছে, এইরকম অঙ্কগুলা করছি, তাই না? যেমন এইখানে আমরা যদি দেখি, এই অঙ্কটাতে আমরা যদি দেখি, দেখেন এইখানে কি করছে, 80% শেয়ার কিনছে, তাই না? 80% শেয়ার কিনছে, দেখেন কত দিয়ে 800 লিখে দিছে ফর এক্সাম্পল। আচ্ছা, তো আমরা এইভাবে করতে পারি, কিন্তু আবার একটা পর্যায়ে আসে যেমন কখনো কখনো দেখবেন শেয়ার এক্সচেঞ্জ হয়, হ্যাঁ, ওই শেয়ার এক্সচেঞ্জ করে আপনার কন্ট্রোল নিছে, তো ওই ব্যাপারগুলো আসলে আমাদের সিমার সিলেবাসে ওইটা নাই। তো যেহেতু ওইটা নাই, এটা সিএ তে থাকে, মানে সিএ সিলেবাসটা অবশ্য আছে, আমাদের যেহেতু সিএমআর সিলেবাসে নাই আমরা অত কমপ্লেক্স আলোচনাগুলো করব না। কথা বুঝছেন? তবে এই যে যেমন এই অঙ্কটা, এই টাইপ অঙ্কগুলো আমাদের আসে এবং এগুলাই দেখছি আমি 25 মার্ক থাকে, 25-30 মার্ক থাকে। তার মানে কি এই একটা অঙ্ক ভালোভাবে করতে পারলেই তো আপনি পাশের কাছাকাছি চলে যাবেন, তাই না? মানে 30-এ যদি 25 পান তাহলে তো আর মনে হয় 20 লাগে। এর বইটার নাম কি? কোনটা? এইটা সি এর যে বইটা থেকে আমরা প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। আচ্ছা, আমি আপনাদের এই জিনিসগুলো পড়াইতেছি হলো ফিনান্সিয়াল রিপোর্টিং, সি এর অ্যাডভান্স লেভেল একটা কোর্স আছে, কথা বুঝছেন? ওই বই থেকে, এই যে গ্রুপের গুলো আমি ওই বই থেকে পড়াইতেছি, তারপর লিজও আমি ওই বই থেকে পড়াবো, কথা বুঝছেন? নামই ফিনান্সিয়াল রিপোর্টিং। হ্যাঁ হ্যাঁ, কর্পোরেট ফিনান্সিয়াল, এটা হলো সি এর লেভেল 2 যেটা, হ্যাঁ ওইখানে আছে। আবার এই লেভেলটারই আপনার কোশ্চেন ব্যাংকও আছে, সেইখানে আবার এইরকম প্রচুর অঙ্ক দেওয়া আছে। তো আমরা যখন কোশ্চেন, আমিও তো সবগুলা কোশ্চেন দেখি, কোশ্চেন ব্যাংকটাও কি সি এরই? এখন আমি আগে আপনাদের সাথে যখন ওই কোশ্চেন গুলো সলভ করবো না, তখন আমিও কিছুটা ধরতে পারবো যে কোশ্চেন গুলো আসলে ওই অত কমপ্লেক্স আসে কিনা, কথা বুঝতে পারছেন? অত কমপ্লেক্স যদি না আসে তাহলে তো আমাদের কত ডিপে আলোচনা করে দরকার নাই, কারণ ওদের সিলেবাসে আবার কিছু কিছু বিষয় ওই লেভেলটাই আছে যেটা আমাদের এই লেভেলটার মধ্যে নাই। যেমন রেভিনিউ রিকগনিশন আমাদের এই লেভেলটাই নাই, আবার লিজ আছে, ঠিক আছে, এরকম আর কি কিছু ব্যাপার আছে। আমরা আগে আমাদের আমাদের যেহেতু সিমার ম্যানুয়ালটাকে আমরা শেষ করি, শেষ করার পরে আমরা যখন কোয়েশ্চেন গুলা দেখবো, কারণ সিএ বলেন বা আইসিএমএ বলেন, এখানে তো স্পেসিফিক কোথাও বলা নাই যে এখান থেকে পড়লে আপনি কমন পাবেন, তাই না? আমরা সিলেবাসটা জানি যে এখান থেকে পড়লে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে, সেইখান থেকে আমি করতে পারি, কথা বুঝতে পারছেন? তো আমার জন্য এই বই, মানে এই পার্টিকুলার চ্যাপ্টার গুলোর জন্য মনে হইতেছে যে সি এর বইটা আরো বেশি কংক্রিট ভাবে লিখছে, ঠিক আছে? এই তো যাই হোক, এখানে আমরা যদি একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার, আমার মনে হয় প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে যে আমাদের বিগত কোশ্চেন গুলা ছিল সেই কোশ্চেন গুলা থেকে সলভ করলে স্যার মানে জিনিসটা ক্লিয়ার হতো চ্যাপ্টার সম্পর্কে।
হ্যাঁ চ্যাপ্টার শেষ করে করে আমি ওই তাই করব, কিন্তু একটা বিষয় হচ্ছে কি এই চ্যাপ্টার গুলো আবার ইন্টারলিঙ্কড, কথা বুঝতে পারছেন? যেমন গ্রুপ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, এই চ্যাপ্টার গুলা যেমন এই অঙ্কটা যদি দেখেন, এই অঙ্কটার মধ্যে এই যে পি হচ্ছে প্যারেন্ট, এস হচ্ছে সাবসিডিয়ারি, এ হচ্ছে অ্যাসোসিয়েট, কথা বলছেন? এখন ধরেন আমরা একটা অঙ্ক করাইলাম, এটা কিন্তু সিম্পলি দেখেন কনসোলিডেটেড ব্যালেন্স শিট করাইছে, আমরা যেটা প্রথম দিকে করছিলাম, তাই না? কিন্তু এখন আমরা এই অ্যাসোসিয়েট পার্টটা যদি না জানি, ধরেন কোশ্চেন এইরকম আসলো, সেই ক্ষেত্রে তো আমার অ্যাসোসিয়েট না করা পর্যন্ত আসলে অঙ্কগুলো বোঝানো যাচ্ছে না, কথা বুঝতে পারছেন? সো আমি চাচ্ছি যেহেতু কনসোলিডেশনে মার্কও আমি দেখলাম বেশ ওয়েট রাখে, সো ওইটা আগে শেষ করে এই টাইপ চ্যাপ্টার গুলো আমরা কি প্রশ্নগুলা আলোচনা করব, ঠিক আছে? তো এখানে দেখেন পি, হ্যাঁ ঠিক আছে না, আমি যেভাবে বললাম? জি স্যার। হ্যাঁ ওইটাই আমার মনে হচ্ছে ভালো হবে আর কি। আর এক সেকেন্ড একটু আমি ফোনটা ধরি। সরি, হ্যাঁ কি পর্যন্ত জানি আমরা আলোচনা করছিলাম? কোন একটা প্রশ্ন স্যার বলতে, আমরা ম্যাথগুলো স্যার, হ্যাঁ ম্যাথগুলা, স্যার ম্যাথগুলো প্র্যাকটিস করব কোথা থেকে স্যার? আচ্ছা সমস্যা নাই, আমরা মূলত এইখানে পড়ে নিব, পরে আমরা কোয়েশ্চেন গুলা দেখবো, কোয়েশ্চেন গুলা থেকে মেইনলি করব, হ্যাঁ তারপরে যদি সময় থাকে সমস্যা নেই, এটার বহু বই আছে। আর আমি আপনাদের একটা কথা বলি, যেহেতু আপনারা সিএমএ পড়তেছেন, হ্যাঁ এটা একটা প্রফেশনাল ডিগ্রি, হ্যাঁ সব সময় প্রফেশনাল বই যেগুলা পাওয়া যায় ওইগুলা কিনবেন। যেমন এখন আমরা প্রথমে পড়বো প্রথম সিএ, আচ্ছা প্রথমে আমরা ধরেন সিমার ম্যানুয়ালটা দেখলাম, দেখার পর দেখলাম যে আচ্ছা আমার হাতে আরো সময় আছে, তাহলে আমরা কি করব, সাথে সাথে সি এর ম্যানুয়ালটা দেখব। সি এর ম্যানুয়ালটা দেখার পর কি করব, সি এর একটা কোশ্চেন ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংকটা দেখবো। তারপর দেখলাম আমার আরো সময় আছে, তখন আমরা এসএসসি এর বইটা দেখব, হ্যাঁ তারপর আপনার অনেক সময় আছে, তখন আপনি এই টাইপ যে প্রফেশনাল অ্যাকাউন্টিং এর বইগুলো আছে, হ্যাঁ এবং কোয়েশ্চেন ব্যাংক গুলো আছে, এসএসসি এর যেমন কোয়েশ্চেন কিট কিনতে পাওয়া যায়। কোয়েশ্চেন কিট দেখেন, মানে একাডেমিক বই দিকে খুব বেশি লাভ হবে না, বুঝছেন? ওই যে আমাদের মামুন স্যার আপনাদের এর পরের ক্লাসটায় না উনি একটা গল্প বলছেন আপনাদের সাথে, যেমন উনি বলেন আর কি, যে যত প্রফেশনাল ডিগ্রির জন্য প্রফেশনাল কোর্স গুলা যেগুলো আছে ওই বইগুলাই পড়া। ওনার এক পরিচিত এক স্টুডেন্ট এক কোর্স নাকি 10 বার পরীক্ষা দিছিল, কিন্তু ওনার সাথেই আরেকজন, মানে ওনার পরিচিত আরেকটা স্টুডেন্ট খুব দ্রুত পাশ করে গেছে, সে হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্টিং এর বইগুলা দেখছে, কথা বুঝতে পারছেন? মানে আসলে এখানে একাডেমিক বই পড়ে খুব বেশি সুবিধা করা যায় না। যেই জন্য আমি আপনারে বললাম যে যেমন আপনি যদি বলেন ট্যাক্সের ক্ষেত্রে আপনি কি পড়বেন, তো নর্মালি আমরা ট্যাক্সের ক্ষেত্রে যে বইগুলা পড়ি ওর চেয়ে যদি আপনার আমরা যদি যে এমসিসি ম্যানুয়াল বললাম, তারপর আবার ওই যে সি এর একটা ওই ওদেরই সেকেন্ড লেভেল একটা ট্যাক্সেশনের বই আছে, ওইটা দেখলাম, আর কোয়েশ্চেন গুলা দেখলাম, তাহলেই কভার হয়ে যায়, বুঝছেন? আবার খুব বেশি পড়ার চেয়ে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে হইলো ওই যে আমার কাছে এটা ব্যক্তিগত ধারণা আর কি, এটা অবশ্য অন্যদের সাথে ডিফার করতে পারে, যে এখানে ঠিক 45 পাইলেই তো হচ্ছে, তাই না? আপনার 100 কোয়েশ্চেন কমন পড়লো, প্রত্যেকটারই আংশিক আপনি জানেন, তাহলে কিন্তু পাশ করাটা কঠিন হবে। রাদার দেন আমার মনে হয় যদি 70 আপনি একদম খুব ভালো লিখতে পারেন, পাশ হয়ে যায়,
কথা বলছেন? ওইটা নিয়ে চিন্তা করেন না বেশি। হ্যাঁ, ওই আমার মতে ওই প্রফেশনাল অ্যাকাউন্টিং এর ওই যে বইগুলো, যেমন দেখবেন এসিসি এর যদি আপনি বই কিনেন, ওইখানেও কিন্তু বেশ কিছু 4, 5টা 10টা কিন্তু অঙ্ক থাকে, কি অনেকগুলা কোয়েশ্চেন থাকে। হয়তো অনেক ট্রিটমেন্টই আমরা জানি, 2-একটা ট্রিটমেন্ট হয়তো আমরা জানি না কথার কথা। ওই অঙ্কটা দেখলে তখন আপনার ওইখানে বুঝলেন যে আচ্ছা এই ট্রিটমেন্টটা এইভাবে দিতে হবে, এই আর কি। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমি আবার হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে এবার। এতক্ষণ কি শোনা যায় নাই? না স্যার। আরে বলেন কি, দেখেন তো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে আসেন আমরা আগে খাতায় এই ওয়ার্কিং গুলা তুলে নেই, পরে আমরা অঙ্কটা আবার একটু ওই অন্যান্যবার যেভাবে মানে স্টেপ বাই স্টেপ বুঝি ওইভাবে একটু করি। হ্যাঁ, আর এটা বুঝছেন, শোনা না গেলে আগেই বলবেন যে শুনতে পাচ্ছি না, আমি তো বুঝতে পারতেছি না রে ভাই। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা একটু করে নিই। হ্যাঁ স্যার স্লাইড দেখা যাচ্ছে না। স্যার স্লাইডটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এবার আবার স্লাইড দেখা যাচ্ছে না। এই মামুন ভাই, এক একবার এক এক রকম সমস্যা করতেছে আমার সাথে, ব্যাপারটা কি? কি চলে গেলে? হ্যাঁ দিছি, এখন স্ক্রিনশট দিছি, এখন দেখি দেখতে পাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন? জি স্যার, এখন দেখা যায়। আচ্ছা আচ্ছা, তাহলে একটু কাইন্ডলি স্টেপ বাই স্টেপ তুলে ফেলেন।
স্যার এখানে সিইউটা কি বোঝাবে? কি বললেন? সিইউ কি জিজ্ঞেস করলেন? জি স্যার, সিইউ। কারেন্সি ইউনিট। থ্যাংক ইউ স্যার। স্যার শোনা যাচ্ছে না? হ্যাঁ কি বললেন? স্যার শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না স্যার। কিছু বলতেছি না তো, শুনবেন কেমনি? স্যার এটা একটু আরেকটু নিচে নিলে স্যার। এই যে হ্যাঁ, জি স্যার। এই জি স্যার। হয়ে গেছে, নেক্সট দেখান। স্যার একটু স্যার ওই যে মাইনরিটির লাইনটা স্যার আমি লিখতে পারিনি। মাইনরিটি, জি স্যার। 20% 3800, জি স্যার হয়েছে স্যার।
স্যার হয়েছে। হয়ে গেছে? না স্যার অল্প একটু আছে বাকি। হয়েছে স্যার। হয়েছে সবার? জি হয়েছে এবার। আমরা যদি প্রথম ওয়ার্কিংটা দেখি যে প্যারেন্ট আর সাবসিডিয়ারি 80% আর অ্যাসোসিয়েটেড হচ্ছে 40%। এটা কোয়েশ্চেনে দেয়া আছে নাকি? হ্যাঁ, এই যে কোয়েশ্চেনে দেয়া আছে। আমাদের সেকেন্ড ওয়ার্কিংটা লক্ষ্য করেন। প্রথমে এস মানে সাবসিডিয়ারি নিলাম, ব্যালেন্স শিট ডেট, অ্যাকুইজিশন ডেট, আর এটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন। কোয়েশ্চেনে দেখেন আমাদের সাবসিডিয়ারি শেয়ার ক্যাপিটাল ব্যালেন্স শিটে ছিল 400 আর এখানে 3400। সো 400 3400 টোটাল হচ্ছে 3800। আর অ্যাকুইজিশন ডেটে 400, কিন্তু রিটেইন আর্নিং কোয়েশ্চেনে দেয়া আছে কত?
এই যে 520 কোশ্চেনে পাওয়া গেছে 520, তাহলে আমরা নিলাম 520। তাহলে অ্যাকুইজিশনে যদি থাকে 520 আর ব্যালেন্স শিটে থাকে 3400, তাহলে আমার অ্যাকুইজিশনের পরবর্তী সময়ে পোস্ট অ্যাকুইজিশন কত হবে? 2880। এখন আমরা যাব কিসে? এখন আমরা যাব হচ্ছে আপনার আমাদের অ্যাসোসিয়েটে আমরা শেয়ার ক্যাপিটাল দেখতেছি, দেখেন 800 আর 3600, তাহলে দিলাম আমরা 800 আর 3600 দিলাম আমাদের ব্যালেন্স শিটে। অ্যাকুইজিশনে আছে কত? 800 আর 400, এই যে 800 আর এখানে আছে 400, তাহলে আমরা পাচ্ছি 4400 আর এখানে হচ্ছে 1200, ডিফারেন্সটা কত? 3200। এখন আমরা যখন গুডউইল ক্যালকুলেট করব, লক্ষ্য করেন গুডউইলটা আমরা কিন্তু ক্যালকুলেট করব শুধুমাত্র সাবসিডিয়ারির, যেটা আমরা আগেও বলছি যে গুডউইল ক্যালকুলেট করতে হবে শুধু সাবসিডিয়ারির কস্ট অফ ইনভেস্টমেন্ট কত? 800। সো আমরা কস্ট অফ ইনভেস্টমেন্ট দিলাম 800। নেট অ্যাসেট অ্যাকুয়ার্ড কত অ্যাকুইজিশন ডেটে ছিল? 920, তাহলে 920 এর 80% হচ্ছে 736, বাদ দিলে গুডউইল আসতেছে কত? 64। মাইনরিটি ইন্টারেস্টটাও আমরা কিন্তু শুধুমাত্র সাবসিডিয়ারি নিব। এই যে দেখেন 3800 ইন্টু 20% কত হবে? 760। আচ্ছা, কিন্তু রিটেইন আর্নিং যখন আমরা করব, রিটেইন আর্নিং এ প্যারেন্টের ডিআই আছে 4000 যোগ সাবসিডিয়ারির পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের 80%। এই যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের নিব 80%, 2880 80%। অ্যাসোসিয়েটের নিব 40%, এই যে পোস্ট অ্যাকুইজিশনের 40%। আর ইম্পেয়ারমেন্ট কোশ্চেনে দেয়া আছে কত? 20, ওইটা হবে বিয়োগ করব। তাহলে 4000 যোগ 2304 যোগ 1280 বিয়োগ 20 কত পাবো আমরা? আমরা পাবো 7564। এখন ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, আমাদের ইনভেস্টমেন্ট ইন এ দেয়া আছে কত? 600। সো 600 প্লাস পোস্ট অ্যাকুইজিশনের 40% নিব। এই যে দেখেন এই 3200 40% আমরা নিলাম, আর ইম্পেয়ারমেন্টটাকে বিয়োগ করব 1860, তার মানে ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট হবে 1860। এখন যদি আমরা ব্যালেন্স শিটের দিকে তাকাই, ইনটেনজিবল 64, তার মানে ওই যে গুডউইল। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট 1860, এই মাত্র আমরা বের করলাম। সানরাই অ্যাসেট 6600 আর 5800, এই দুইটা আমরা যোগ করব, তাহলে হচ্ছে 12400। তাহলে 64 যোগ 1860 যোগ 12400 কত হবে? 14300।
324। এখন লায়াবিলিটি এন্ড ইকুইটি পার্টে শুধুমাত্র প্যারেন্টের শেয়ারটা আসবে 1000, আর রিটেইন আর্নিং আসবে 7564। ইকুইটি হোল্ডারের জন্য টোটাল হচ্ছে কত? 8564। এইটার সাথে আমরা মাইনরিটি ইন্টারেস্ট 760 যোগ করব, তাহলে পাবো কত? 9324। এইটার সাথে আমরা আবার লায়াবিলিটি যোগ করব 3000 আর 2000। দেখেন অ্যাসোসিয়েটেড পার্টটা কিন্তু এখানে আসবে না, ঠিক আছে? অ্যাসোসিয়েটেড লায়াবিলিটি আমরা হিসাবে আনবো না। 3000 আর 2000, তাইলে আসবে কত? 5000, 14324। বুঝা গেছে এই অঙ্কটা? তার মানে জি স্যার, বুঝা গেছে স্যার। সাবসিডিয়ারির ক্ষেত্রে মূল ব্যাপারটা কি ঘটে? সাবসিডিয়ারির ক্ষেত্রে আমরা আইটেম টু আইটেম, লাইন টু লাইন যোগ করি, কিন্তু অ্যাসোসিয়েটের ক্ষেত্রে শুধুমাত্র দুইটা জায়গায় চেঞ্জ হয়। আমাদের যে অ্যাসেট, ওই সাইডে আমরা ইনভেস্টমেন্টটাকে রিকগনাইজ করি, যেটা কস্ট প্লাস কাকে যোগ করে দেই? পোস্ট অ্যাকুইজিশন প্রফিটের অংশটা মাইনাস করে দেই ইমপেয়ারমেন্ট। আর লায়াবিলিটি এন্ড ইকুইটি সাইডে আমরা কি করি? লায়াবিলিটি এন্ড ইকুইটি সাইডে, ইকুইটিতে আমরা ইনভেস্টমেন্টের যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট ওইটা যোগ করি, আর ইমপেয়ারমেন্ট যেটা আছে ওইটা বিয়োগ করি, ঠিক আছে? এবং এইখানে দেখেন মাইনরিটি ইন্টারেস্ট বলে ইনভেস্টমেন্টে মাইনরিটি ইন্টারেস্টের কোনো ব্যাপার আসলে ঘটে না। ক্লিয়ার? বুঝা গেছে? জি স্যার, বুঝা গেছে। গুড। আর কারো কোনো এখন আমাদের হাতে আর সময় আছে 4 মিনিট, ঠিক আছে? তাহলে আমরা এইখানে আপাতত ক্লোজ করি, বাকি অংশটা ইনশাল্লাহ আমরা নেক্সট দিন দেখব, ঠিক আছে? ওকে স্যার। থ্যাংক ইউ।